কুলবালিশটি কিভাবে আসলো আমার পাশে সেটাই ভাবছি অনেকক্ষণ ধরে। রুমে তো পরি ছাড়া কেউ ছিল না, নিশ্চয়ই পরি দিয়েছে। হয়তো ভেবেছিল আমি ভুলে গেছি কুলবালিশ নিতে। ওফ, কি একটা লজ্জায় পড়লাম। যাকগে, পরি যদি মানসিকভাবে পরিপূর্ণ একটা মেয়ে হয় তাহলে নিশ্চয়ই বুঝবে। আম্মু আব্বু জিম মেরে বসে আছে খাবার টেবিলে। পরীকে দেখলাম সবকিছু তদারকি করছে। ভাবতেই অবাক লাগছে পরি এত সহজে মিশে যাবে আমার পরিবারের সাথে। পরীকে কোনো কাজের ফরমেশ দিতে হয় না, সে নিজের বিবেকেই দ্রুত কাজ করে ফেলছে। আম্মু মনে মনে খুশি হলেও আব্বুর মনটা একটু ভার হওয়ারই কথা। শুনলাম খালা নাকি এসব জানার পর আব্বুকে ফোন দিয়ে একগাদা কথা শুনিয়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। সব তো ঠিক ছিল, পরীকে বাড়িতে এনে খামাখা টেনশনে ফেললাম সবাইকে। কিন্তু কি করব, তাছাড়া তো কোনো উপায় ছিল না। নীরবতা ভেঙে আব্বু বলল, বিয়ে করেছিস আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আমি চুপচাপ হয়ে রইলাম। আব্বু আবার বলল, ছেলে বড় করেছিলাম, আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই? আমি আবারও চুপচাপ হয়ে রইলাম। আব্বু আবার বলল, আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আর কিছুদিন আগেই বলতি, তাহলে তো আজকে আর এই সমস্যাটা হয় না। জীবনের সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারিনি, অথচ তোর জন্য আজকে কতগুলো কথা শুনিয়ে দিল। আম্মু বলল, থাক, যা হওয়ার হয়েছে। হয়তো ভয়ে বলতে পারিনি, খেয়ে ওঠো। আব্বু বলল, মানুষ নাকি দিন দিন বুদ্ধিমান হয়, আর এটা দিন দিন বলদ হচ্ছে। পরি চৌকাটে হেলান দিয়ে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। ভিনদেশি হলেও সেই পরিস্থিতি বুঝতে পারছে। আব্বু যে আমাকে একটু হার্ড কথা বলছে সেটা পরির কাছে স্পষ্ট। হিয়া আর দিয়া স্কুলে চলে গেছে, ওদের নাকি কোচিং আছে। যাই হোক, কোনো রকম নাস্তা করে নির্বাক হয়ে সেখানে থেকে চলে আসলাম। নীরবতা অনেক সময় কঠিন বিপদ থেকেও বাঁচাই। এখন যদি কিছু বলতে যাই আরো কথা বাড়বে। অহেতুক কথা বলে কি লাভ? আমি সেই প্রকৃতির মানুষও না। আমি সবসময় শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিলাম। বিয়ে উপলক্ষে ঢাকা থেকে কি সুন্দর একটা কাটিং দিয়ে এসেছিলাম। সব শেষ, এখন শুধু একটা গান মনের মাঝে বাজছে। ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর হাহাকার করে। পরীর আগমন ঘটলো রুমে। আমার অবশ্য সেদিকে খেয়াল নেই, কিন্তু উপস্থিতি টের পেয়েছি। ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখতে পেলাম পরী আমার পিছনে দাঁড়িয়ে আছে। চোখের মাঝে অথই জল ছলছল করছে। অনেক কিছুই বলতে চাই, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। পরীর এই কষ্টটা নিজের ভেবে অনুভব করলাম কিছুটা। দেখছি কেমন লাগে। আসলেই তো, এমন পরিস্থিতিতে আমি থাকলে নিশ্চয়ই মানসিক ভারসাম্য হারাতাম। পরের মুখটা দেখেই তার চোখের ভাষা পড়তে আমার অসুবিধা হচ্ছে না। তার মনের মাঝে এক সমুদ্র সমান কষ্ট চাপা পড়ে আছে। আমি আর কিছু না বলে চুলগুলো ঠিক হওয়ার পরেও একবার এদিকে আরেকবার অন্যদিকে করছি। মেয়েটার মুখের দিকে সরাসরি তাকানো যাবে না। আয়না দিয়েই তাকাই, তাতে যদি ওর প্রতি অনুভূতি একটু কম অনুভূত হয়। এমনিতেই তো ভোর রাতে কিসব দেখা শুরু করেছি আজকাল। পরি যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে সেটা আমি ওর ভাবমূর্তি দেখেই আজ করতে পেরেছি। মেয়েটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। উল্টো দিকে ঘুরে বললাম, শুক্রিয়া বলনে কে লিয়ে আয়া। আমি আবারও বললাম, আবিরুনা বন্ধ করো, শুক্রিয়া মুঝকো মিলা। আর এসব কুছ মেরা নসিব মে থা, এসুলিয়া হুয়া, তুম টেনশন মাত কারো। পরি চোখের পানি মুছতেছে। এক ফাঁকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পরির 2 হাত ভর্তি চুড়ি, হলুদ, নীল আর লাল রঙের। চুড়িগুলো মেয়েটার হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে হাজার গুণে। আমি মুচকে হেসে হাতের ইশারায় বললাম, চুড়িগুলোতে সুন্দর মানিয়েছে। পরি কান্নার মধ্য দিয়েই হেসে ফেলল। লজ্জায় ওড়নার আঁচল দিয়ে মুখটি আধো ঢেকে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হলো। ওরে বাবা, আমি বলাতে লজ্জা পেল এত? ওর যদি স্বামী বলতো, কি যে করতো আল্লাহ ভালো জানে। তবে যাই বলেন, এই প্রথম পরীর মুখে হাসি দেখলাম। হাসি দেওয়ার সাথে সাথে ওর বাম গালে টুল পড়ে যায়। না, মেয়েটা দেখছি আমাকে ভাবিয়ে মারবে। আমার মতো সহজ সরল ছেলে এভাবে ফেসে যাচ্ছে। আর যদি কোনো দুরন্ত স্বভাবের ছেলে হয়, কি যে করবে। না, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। ভুলে গেলে চলবে না আমি বিবেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধু আনাসের সাথে তাদের দোকানে বসে আছি। ওর বাবার ফার্মেসির দোকান আছে মার্কেটে। সে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু বসে ফার্মেসিতে। আনাস মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তাই ভাবলাম আনাসকে প্রশ্নটা করা যেতে পারে। আমি বললাম, দোস্ত, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? আনাস বলল, বল। আমি বললাম, মনে করে একটা মানুষ জন্মগত বুবা না, কিন্তু বড় হওয়ার পরে হুট করে বুবা হয়ে গেল। আনাস বলল, দূর বেটা, এটা কেমন প্রশ্ন? কোনো কারণ ছাড়া হুট করে কিভাবে বুবা হবে? আমি বললাম, এটাই তো। সেই কারণগুলো কি কি জানতে চাই। একটা মানুষ কি কি কারণে বুবা হতে পারে? আনাস বলল, শুন, মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত দুশ্চিন্তায় পড়ে যায়, আর তার মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে যদি ভয় পায় বা দুশ্চিন্তায় পড়ে, তাহলে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। ঠিক যতটা ভয় পায় তার তুলনা অনুযায়ী সে ততদিনের জন্য বাকহীন হয়ে যায়। আমি বললাম, সর্বনিম্ন সময় কতদিন? আনাস বলল, সর্বনিম্ন 2 দিন, আর সর্বোচ্চ মৃত্যুর আগ পর্যন্ত। আমি বললাম, বলিস কি? আনাস বলল, কিন্তু হঠাৎ এমন কথা? আমি বললাম, না কিছু না, এমনি মনে হলো। আনাস বলল, শুন, আমার কাছে কোনো কিছু গোপন করিস না।
তোর চোখ দেখেই বুঝতে পেরেছি প্রশ্নটার সাথে বাস্তবের সম্মুখীন হয়েছিস। আমি বললাম সঠিক ধরেছিস, সময় হলে বলবো নি কোনোদিন। আনাস বলল আচ্ছা ঠিক আছে। এখন আমি চিন্তায় পড়ে গেছি কাল তোর বিয়েতে তোর বউকে কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে। আমি বললাম থাক, তোকে আর চিন্তা করতে হবে না, আমার বিয়েটা ক্যান্সেল। আনাস বলল এমা কেন? আমি বললাম ওই যে একটু আগে প্রশ্ন করলাম তার প্রভাবে। আনাস বলল তুই আমাকে বিভ্রান্ত করছিস। আমি বললাম আরে দূর, আমি কি হিমু নাকি যে তোকে বিভ্রান্ত করব? কি মুস্কি হেসে বলল তোর কবিতা বন্ধ কর, তোর কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। বনলতা বলল বল। আনাস বলল কলকাতা কবে যাবি? বনলতা বলল ওরে সেদিন তো আসলাম। আনাস বলল আর যাবি না? বনলতা বলল সেদিনই তো আসলাম অপার বাংলা ছেড়ে, দেখি সপ্তাহখানেকের ভিতর পারি কিনা যেতে। আমি বললাম যাওয়ার আগে অবশ্যই আমাদের বলবি। বনলতা বলল তোরা দুজন যাবি কলকাতা? বড্ড হাসি পেল শুনে কথাটা। আমি বললাম দুজন নয় 4 জন। আনাস এবার বিস্মিত হয়ে বলল 4 জন? আমি বললাম হুঁ। আনাস বলল আরেকজনকে? আমি বললাম বুঝছি, তোরে সবটা না বললেই তুই বুঝবি না। তারপর আমি সবটা কাহিনী দুজনকে বললাম। বনলতা বলে উঠল মাদার তেরেসা আসিয়াছিল বহু আগে, হইয়া মানবতার দেবী, কলিযুগে আসিয়াছ তুমি হইয়া তার নাতি। যদিও কবিতাটা আমাকে ইনসাল্ট করে বলা হয়েছে, তবুও আমি আর আনাস হেসে দুজন দুজনের উপর ঢলে পড়ছি। আনাস বলল যত কিছুই বলিস আমাদের উচিত মেয়েটাকে সাহায্য করা। আমি বললাম হুম, কিন্তু আনাস মনে কর চুরি করে হোক আর যেভাবে হোক ইন্ডিয়া গেলাম, কিন্তু ইন্ডিয়া তো চারটিখানি কথা নয়, কোথায় খুঁজবো? আর মেয়েটার পরিচয় তো কিছুই জানি না। আনাস বলল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বললাম আমার মাথায়ও একটা এসেছে। আনাস বলল কি বলতো? তারপর আমি তার সাথে একটি পরামর্শ করলাম। আনাস বলল সবই মানলাম, কিন্তু এটা তো অনেক সময়ের কাজ, এত সময় তুই কই পাবি? আমি বললাম আমি এমনি বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছি, তার উপর চাকরির বয়সে কোনো লম্বা ছুটি নেইনি, তাই আমাকে একসাথে 1.5 মাসের ছুটি দিয়েছে। কিন্তু তোর তো ক্লাস আছে, তুই যাবি কিভাবে? আনাস বলল সাদেকে বলেছিলাম তাজমহল দেখতে যাব, লম্বা ছুটি আছে হাতে। আচ্ছা কবি, তোমার গোপন রাস্তা দিয়ে কি 4 জন একসাথে প্রবেশ করতে পারবো ইন্ডিয়া? বনলতা বলল কেন নয়? আমি বললাম তাহলে তো ভালোই, রাতে আনাসদের দোকানে থাকিস, বাকি কথা হবে। বনলতা বলল ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখলাম বাড়ি ভর্তি মানুষ, সবাই আশেপাশের এলাকার। বুঝতে বাকি নেই কেন এসেছে। একটু কষ্ট করে ভিড় উপেক্ষা করে ঘরের ভেতর প্রবেশ করলাম। পরীকে লাল বেনারসিতে সাজানো হয়েছে। পরী খাটের উপর চুপটি মেরে নতুন বউয়ের মতো বসে আছে। আমি পরীর এই অবস্থা দেখে হেসে উঠলাম। আচ্ছা ঝামেলায় ফেসেছে মেয়েটা। আমাকে দেখে হন্তদন্ত করে উঠে আমার কাছে চলে আসলো। বুঝতে পারলাম এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। আমি বললাম মেরে রুমে যাও। কথাটা বলতে দেরি, সে রুমে যেতে দেরি করলো না। আমিও হাত মুখ ধুয়ে কিছু প্রতিবেশীদের সাথে গল্প গুজব করলাম। নানান মানুষের নানান কৌতূহল পরীকে নিয়ে, কারো কথা স্পষ্ট জবাব দিলাম না। পরী দরজা বন্ধ করে রেখেছে। আমি দরজা টেকা দিলাম, একটু পর পরী দরজা খুলে দিল। মনের মাঝে একটা দুষ্ট বুদ্ধি আটলো, প্রয়োগ করা যাক। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই পরবর্তী পার্ট চান কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।